প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রহরে। দর্শক, আপনারা অনেকেই হয়তো অবগত আছেন, আসছে 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে। এই বিষয়টিকে সামনে রেখে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে হৃদরোগ সচেতনতা, প্রতিকার ও প্রতিরোধ। সংক্ষিপ্ত সময়ে আমরা এই বিষয়গুলো জেনে নেবার চেষ্টা করব একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞর কাছ থেকে, ডক্টর এম শফিক, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ইউনাইটেড হসপিটাল লিমিটেড। দর্শক, আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি, ধন্যবাদ। আসছে 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে। এটি নিয়ে প্রতি বছরের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশেও কিন্তু কিছু আয়োজন রাখা হয়েছে, এবং এবারে প্রতিপাদ্য বিষয় নিয়ে এবং ওয়ার্ল্ড হার্ট ডেতে আপনাদের সাধারণ মানুষের কাছে মেসেজটি কি, সেটি দিয়ে আলোচনা শুরু করতে চাই। জি, ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হার্ট ডে এবারকার প্রতিবাদ বিষয় হলো, অ্যাকচুয়ালি এটা খুব চমৎকার একটা বিষয় এবার থিম করা হয়েছে। সেটা হলো ইউজ হার্ট ইন ডিফারেন্ট সেক্টর, টু লাভ সামওয়ান, টু কেয়ার সামওয়ান, টু থ্যাঙ্ক দ্য কেয়ার গিভার্স। অর্থাৎ আমরা হার্টটাকে ইউজ করব বিভিন্ন কাজে। হার্টটাকে ইউজ করব হার্টের সেবার জন্য, হার্টটাকে ইউজ করব মানুষের সেবার জন্য, হার্টটাকে ইউজ করব সোশ্যাল সিস্টেমটাকে গড়বার জন্য। কাজেই আমরা এবার এই যে থিমটা, এটা আসলে খুব একটা চমৎকার থিম, খুব ভালো একটা থিম করেছে। সো আমরা এই ওয়ার্ল্ড হার্ট ডেতে মেসেজটা এটাই পৌঁছাতে চাই যে আমাদের হৃদযন্ত্রটাকে ভালো রাখা দরকার, এবং এই যন্ত্রটা যদি ভালো থাকে তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, এবং আমরা আরেকজনের জন্য প্রয়োজনীয় কাজ করতে পারবো, আরেকজনের সেবা করতে পারবো, এবং সোসাইটিকে আমরা আগিয়ে নিতে পারবো। সেজন্য আমাদের হৃদরোগকে ভালো থাকা নিঃসন্দেহে অত্যন্ত মানবিক একটি থিম, যে হৃদয় দিয়ে হয়তো অনেক কিছুকে ভাবতে হবে। যদি বলি যে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে নিশ্চয়ই আপনাদের প্রতিষ্ঠানেও কিছু আয়োজন রয়েছে এবার মানুষকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। আমাদের মতো কনটেক্সটে দাঁড়িয়ে, যে ডেভেলপিং একটি কান্ট্রি এবং খুবই হাইলি ডেন্সড, যে জায়গাটিতে আমরা ইকোনমি নিয়ে খুব বেশি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি অ্যাট দ্য কস্ট অফ আওয়ার হেলথ অ্যান্ড এভরিথিং, যদি মোটা দাগে বলি, সেই পর্যায়ে থেকে হার্ট নিয়ে প্রথম বার্তা কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমরা হার্টকে কী করে সুস্থ রাখতে পারি? ধন্যবাদ। আমরা হার্টকে সুস্থ রাখবার জন্য আমরা আমাদের আগে ভাবতে হবে যে হার্টের কী কী রোগ হয়, সেগুলো ইম্পর্ট্যান্ট। এবং আমরা সবচেয়ে বেশি যে ব্যাপারটা নিয়ে মানুষের সামনে হাজির হই সেটা হলো, অথবা পেশেন্টরা আমাদের কাছে আসে, সেটা হলো ইসকেমিক হার্ট ডিজিজ, করোনারি রক্তনালীতে যে ব্লকগুলো হয় সেগুলো নিয়ে। তো আমরা চাই যে এই রোগগুলো না হয়, কারণ একটা বিশাল ইকোনমিক বার্ডেন, স্পেশালি ডেভেলপিং কান্ট্রিতে তো বটেই, এবং ডেভেলপ কান্ট্রিতে অ্যাজ ওয়েল, যে তারাও এই বার্ডেনটাকে পুষিয়ে নিতে পারে না। কারণ হচ্ছে এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 কজ অফ ডেথ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। সো এই শুধু এইটা ডিজিজ মানুষ মারা যাচ্ছে এইটা না, বরং এর পিছনে যে খরচটা হচ্ছে, পার্সোনালি খরচ হয়, ইন্স্যুরেন্স কোম্পানি খরচ করে, গভর্নমেন্টকে খরচ করতে হয়, এবং এটা বিশাল অঙ্কের। কাজেই আমরা যদি এই রোগটাকে থামাতে পারি, অ্যাটলিস্ট কমাতে পারি, তাহলে সরকারের উপরে অনেক বার্ডেন কমে যাবে, পার্সোনালি অনেক বার্ডেন কমে যাবে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই। ধরেন একটা পেশেন্ট, তার বয়স 40 বছর, সে তার ফ্যামিলিটাকে কেবল গোছাতে শুরু করেছেন। ঠিক এই মুহূর্তে যদি উনি মারা যান, তাহলে এই সংসারটার উপর প্রতিক্রিয়া কী হবে সেটা ভেবে দেখা দরকার। অথবা উনি বেঁচে গেলেন এবং ওনার হার্টের ফাংশন অনেকটাই কমে গেল, এবং উনি ওনার সাধারণ কর্মক্ষমতা হারিয়ে ফেললেন, অর্থাৎ উনি কাজ করতে গেলেই হাঁপিয়ে যান, কারণ লাংসে পানি চলে আসে, যেটাকে আমরা হার্ট ফেলিওর বলি। তো এটা একটা অত্যন্ত খারাপ জায়গা, যেখানে উনি ওনার কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, ফলে উনি মাসিক যে বেতনটা পেতেন সেটা পাচ্ছেন না, অধিকন্তু ওনার পেছনে যে টাকাটা খরচ করবে সেই ফ্যামিলি সেটা বেয়ার করতে পারছে না। কাজে এইটা যদি আমরা ইন্ডিভিজুয়ালি থেকে সামাজিকভাবে ভাবি, রাষ্ট্রীয়ভাবে ভাবি, তাহলে দেখা যাবে তো এটা বিশাল ইকোনমিক ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য নেশন। কাজেই আমাদেরকে এই রোগটাকে যদি আমরা থামাতে না পারি, তাহলে অথবা কমাতে না পারি, তাহলে এই বার্ডেনটা বাড়তেই থাকবে। কাজে আমরা চাবো যে এই হৃদরোগটা প্রতিরোধটাই সবচেয়ে বড় ব্যবস্থা নেওয়া উচিত আমাদের। অত্যন্ত সহজ করে এবং যুক্তি দিয়ে আপনি বুঝিয়ে দিলেন প্রতিরোধী আসলে হৃদরোগের ক্ষেত্রে ইভেন ডেভেলপ যারা কান্ট্রি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং আমাদের জন্য তো অবশ্যই। যদি রোগগুলো সম্পর্কে জেনে নিই, আপনি বলছিলেন যে প্রধানতম রোগ হচ্ছে যে হার্টের নিজস্ব যে রক্তনালী রয়েছে সেই রক্তনালী যদি
ব্লক হয়ে যেয়ে থাকে। এর কি কারণে হয়, লক্ষণগুলো কি কি, সে বিষয়গুলো জেনে নিব সংক্ষেপে। ধন্যবাদ। আমাদের আমরা বলি কতগুলো রিস্ক ফ্যাক্টরস, কিছু রিস্ক ফ্যাক্টরস আছে যেগুলো পরিবর্তন করা যায় না, এই ধরনের কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, এবং কিছু রিস্ক ফ্যাক্টর মডিফাইবল বা যেটা পরিবর্তন করা যায়। আমরা যদি অপরিবর্তনীয় যে রিস্ক ফ্যাক্টরসগুলো, সেটা হলো অ্যাডভান্সিং এজ, বয়স বাড়লে এটা হবে, পুরুষদের বেশি হচ্ছে, এবং জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, কোনো কোনো ফ্যামিলিতে এটা রান করে। সো জেনেটিক ফ্যাক্টরগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, বয়স চেঞ্জ করতে পারবো না, তারপরে লিঙ্গ চেঞ্জ করতে পারবো না যে পুরুষদের এটা বেশি হচ্ছে। কিন্তু যেগুলো আমরা চেঞ্জ করতে পারি সেই ফ্যাক্টরগুলো, যেমন ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, যারা স্মোকিং করেন তাদের এটা বেশি হচ্ছে দেখা যাচ্ছে, যাদের স্থূলতা আছে, মোটা, তাদের এটা বেশি হচ্ছে, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে তাদের এটা হচ্ছে, এবং যারা কর্মক্ষম না, যাদের ইনঅ্যাক্টিভিটি আছে, কাজ করেন না, শুয়ে বসে থাকেন, তাদের এই রোগটা বেশি হচ্ছে। এবং আজকালকার যুগে আর একটা বড় জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে এখন ডেভেলপিং কান্ট্রিতে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এর প্রবণতা অত্যন্ত বেশি, যে কারণে ইয়াং জেনারেশনে এই রোগটার মাত্রাও বেড়ে চলছে। এবং এর পাশাপাশি আমরা আর একটা দেখছি যে ইয়াং রোগীদের ক্ষেত্রে কিছু ড্রাগস নেবার প্রবণতাটা খুব বেশি, তাদের ক্ষেত্রে এই হার্ট অ্যাটাকের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি। কাজে আমরা যদি এই সমস্ত ব্যাপারগুলোকে অ্যাড্রেস করতে পারি এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারি, ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারি, নিয়মিত হাঁটতে পারি, রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে সেটাকে যদি আমরা নিরূপণ করতে পারি, ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদের এই রোগটাকে আমরা অনেক অংশে প্রতিরোধ করতে পারবো। অর্থাৎ প্রতিরোধযোগ্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যে জায়গাগুলো আমাদেরকে খুব সচেতনভাবে খেয়াল রাখতে হবে, সেগুলোর কোনো উৎপত্তি হচ্ছে কিনা। এবার যদি আসি লক্ষণের ক্ষেত্রে, কি করে একজন সাধারণ মানুষ বুঝতে পারবেন যে তিনি বা তার পরিবারের কেউ হয়তো বা এই ধরনের হৃদরোগে আক্রান্ত? ধন্যবাদ। আমরা যদি পেশেন্টরা সাধারণত আমাদের কাছে যে ধরনের পেশেন্টগুলো আসে সেটা হলো বুকে ব্যথার কথাই বলেন বেশিরভাগ ক্ষেত্রে। সো বুকের ব্যথাটা আমরা বলি যে অ্যানজাইনা পেক্টোরিস আমাদের ভাষায়, এবং এই অ্যানজাইনা পেক্টোরিস যেটা, সেটা বুকে ব্যথাটা কোথায় হবে? অনেকেই বলেন যে বাম দিকে বুকে ব্যথা হচ্ছে। আমরা একটা কথা খুব বলি যে কোনো পেশেন্ট যদি ক্যান লোকেট পেইন বাই ফিঙ্গার, যে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ব্যথাটা এখানে করছে, এখানে করছে, এখানে করছে, তাহলে সাধারণত এটা হার্টের ব্যথা না। হার্টের ব্যথাটা সাধারণত পুরো বুক জুড়ে বুকটা চেপে আসবে, সাডেন সিভিয়ার ক্রাশিং পেইন বলি, যেটা হার্ট অ্যাটাকের ব্যথা, এবং শরীর ঘেমে যাবে, মুখমণ্ডল কম ঘামবে, শরীরটা বেশি ঘামবে। তো সেটা হার্ট অ্যাটাকের ব্যথা হতে পারে, এবং এই সমস্ত ক্ষেত্রে তাকে অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। এটা হার্ট অ্যাটাকের ব্যথা। আর আরেকটা বলছে রক্তনালীতে ব্লক আছে বাট ওনার হার্ট অ্যাটাক নাই। তো সেই সমস্ত ক্ষেত্রে পেশেন্টরা যখন অতিমাত্রায় কোনো কাজ করেন, দৌড়ে একটু যাচ্ছেন, তখন বুকে ব্যথা হলো, অথবা দ্রুত শ্বাসকষ্ট হলো, বুক চেপে আসতো, সেরকম একটা ব্যাপার ঘটতে পারে। অথবা উনি মানে একজন পেশেন্ট ক্যান প্রেডিক্ট যে কতটা হাঁটলে ওনার কষ্ট হবে, বুকে কষ্ট হবে, শ্বাসকষ্ট হবে, অথবা কয়তলা উনি উঠতে পারেন। উনি 3 তলা খুব ইজিলি উঠে যেতে লাগে, এখন 3 তলা উঠতে গেলেই ওনার কষ্ট হচ্ছে, বুকটা ধরে আসছে। উনি যদি দাঁড়িয়ে যান, থেমে যান, তাহলে দেখা যাচ্ছে 1-2 মিনিটের মধ্যে এই কষ্টটা কমে যাচ্ছে। তখন তাকে চিন্তা করতে হবে এটা হার্টের জন্য হতে পারে, এবং ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আরেকটা ব্যাপার একটু বলেই রাখি যে আমরা হার্টের ক্ষেত্রে টিপিক্যাল চেস্ট পেইন একটা বলি, যেটা আমরা বলেছি যে পুরো বুক জুড়ে এরকম চেপে আসছে। তো অনেক সময় অ্যাটিপিক্যাল চেস্ট পেইন হয়। অ্যাটিপিক্যাল চেস্ট পেইনটা এরকম হতে পারে যে দাঁতে ব্যথা করছে, কিন্তু দাঁতে দেখা যাচ্ছে দৃশ্যত কোনো ধরনের কোনো ডিজিজ নাই, কিন্তু দাঁতের চোয়ালে ব্যথা হচ্ছে, ব্যথাটা অনেক সময় বাম হাতের দিকে নেমে আসছে, অনেক সময় শুধু চেস্ট বার্ন করছে, আমরা একটার পর একটা অ্যান্টাসিড খাচ্ছি। ইভেন আমরা ডাক্তাররাও অনেক সময় এটাকে অবহেলা করছি যে এটা গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, সেই জন্য আমরা একটার পর একটা ট্যাবলেট খেয়ে নিচ্ছি, তো দেখা যাচ্ছে এটা কোনো ক্রমেই কমছে না, রাইট? সো এই সমস্ত ক্ষেত্রে, অথবা ইপিগ্যাস্ট্রিক পেইন, যেটা সাধারণত গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য হয়, এই ধরনের ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। কাজেই যখন দেখা যাবে যে এই ব্যথাটা কমছে না, অ্যান্টাসিড খাবার পরও এটা বেড়েই যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারের পরামর্শ নেওয়াটা উচিত। জি, যদি আপনি বলছিলেন যে হার্ট অ্যাটাকের কথা, 2-3টি শব্দ আপনার কাছ থেকে একটু আমরা ক্লিয়ার হয়ে নিব। যে হার্ট অ্যাটাক, আমাদের ভিতরে একটি প্রচলিত ধারণা রয়েছে যে স্ট্রোক, এই বিষয়টি কি, সাথে সাথে কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট ফেলিওর, এই 4টি শব্দ একটু সহজ করে যদি আমরা জেনে নিই আপনার কাছ থেকে। ধন্যবাদ, খুব ভালো একটা কথা বলেছেন। কারণ স্ট্রোক আমাদের
ম্যাক্সিমাম পেশেন্ট বলে ফেলে যে আমার স্ট্রোক হয়েছিল, হার্ট স্ট্রোক হয়েছিল, এবং হার্ট স্ট্রোক হলো আমার কোনো সমস্যা হয়নি, আমি খুব ভালোই ছিলাম, আমার হাত পা স্বাভাবিক ছিল, আমার জ্ঞান হারায়নি। এই জিনিসটা খুব পরিষ্কার জানা দরকার দর্শকদের জন্য। সেটা হলো স্ট্রোকের ব্যাপারটা হলো যে এটা ব্রেনের ব্যাপার, এবং দুটোর মেকানিজম প্রায় সেম। স্ট্রোকের ক্ষেত্রে দুইভাবে হয়, একটা রক্তনালীতে রক্ত জমাট বেঁধে একটা রক্তনালী বন্ধ হয়ে যায়, ফলে ব্রেনের কিছু অংশ পচে যায়, এটা স্ট্রোক। অথবা রক্তক্ষরণ হওয়ার কারণে কোনো রক্তনালী চিরে যে রক্তক্ষরণ হয় এবং সেই রক্তনালী যে এলাকাটা সাপ্লাই দিত সেই এলাকাতে পচন শুরু হয়, সেটাকে বলি স্ট্রোক। সেটা ব্রেইনের রোগ, এবং সেটা হলে সাধারণত দেখা যাবে যে হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, যে কোনো এক অংশে সাধারণত হতে পারে, এবং পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। এটা হলো স্ট্রোক। আর হার্ট অ্যাটাক আমাদের ভাষায় আমরা এটাকে বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে এটাও অনুরূপ, যে হার্টের কোনো একটা রক্তনালী বন্ধ হয়ে যে রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে যে সেই অংশটা পচতে শুরু করে, তখন তীব্র বুকে ব্যথা হয় এবং শরীর ঘেমে যাবে, এবং তখন পেশেন্ট অনেক সময় মানে তীব্র বুকে যন্ত্রণায় কাতর হয়ে অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারেন, বাট অজ্ঞান হওয়াটা স্বাভাবিক না। কাজেই এই পেশেন্টের অজ্ঞান হবার প্রবণতা তখনই হয় যদি হার্টে অ্যাবনর্মাল বিট হয়ে হার্ট অ্যারেস্টের কাছাকাছি হয়। এখন উনি এই প্রসঙ্গে আমরা বলছি যে কার্ডিয়াক অ্যারেস্টটা কি? কার্ডিয়াক অ্যারেস্ট হলো যখন হার্টের মুভমেন্টটা একেবারে থাকবে না, অথবা হার্টের মুভমেন্টটা এত দ্রুত যে রক্ত চলাচল হচ্ছে না, প্রায় রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, যেখানে হার্ট খুব দ্রুত পাম্প করবে, কিন্তু প্রকৃতপক্ষে যে পাম্পটা করবার দরকার রক্ত সঞ্চালনের জন্য সেভাবে পাম্প করতে পারে না, ফলে তখন পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে, এবং সেটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট। এবং এটা অত্যন্ত দ্রুততার সঙ্গে যদি চিকিৎসা করা যায়, অনেক ক্ষেত্রেই এই পেশেন্টগুলো আবার ফিরে আসেন, স্বাভাবিকভাবে ফিরে আসেন। আর আরেকটা ব্যাপার যেটা আপনি বলেন যে হার্ট ফেইলিওর মানে হার্ট একেবারে ফেল করে গেছে, হার্ট নাই, হার্ট কাজ করছে না, সেটা না। হার্টের কাজ হচ্ছে মূলত সমস্ত শরীরে রক্ত সরবরাহ করা। সে কি করে? অক্সিজেনেটেড ব্লাড, সেটা লাংসে যে রক্তটা যাচ্ছে সেটা অক্সিজেন পায়, সেই রক্তটা আবার হার্টে ফিরে আসছে, কারণ পাম্প করলে এটা সার্কুলেট করে। সো এবং প্রয়োজনীয় নিউট্রিশন খাদ্যনালীর মাধ্যমে লিভার থেকে আসতেছে ব্লাডে, সেইটাকে সঞ্চালন করা, এটা হচ্ছে হার্টের মূল কাজ। এবং প্রত্যেকটা টিস্যুতে এই অক্সিজেনেটেড ব্লাড, নিউট্রিশনযুক্ত ব্লাড, এটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে হার্টের কাজ। সুতরাং এটা যদি পর্যাপ্ত পরিমাণে পৌঁছে দিতে না পারে, তাহলে এই টিস্যুগুলো অক্সিজেন পাবে না, প্রয়োজনীয় নিউট্রিশন পাবে না, এবং এই যে না পাওয়ার যে অবস্থাটা, সেটাকে আমরা হার্ট ফেলিওর বলি। কাজে পর্যাপ্ত যখন পারছে না, কেন পারছে না? যদি হার্টের ফাংশনটা কমে যায়, হার্ট অ্যাটাক হলো, হার্টের কিছু অংশ পচে গেল, এবং হার্টের ফাংশন আমরা ইকো করে দেখি, যে ইজেকশন ফ্র্যাকশন বলি আমরা। আপনারা ভালো করে দেখে থাকবেন যে যখন আমরা ইকো রিপোর্ট করি, তখন ওখানে লেখা থাকে যে ইজেকশন ফ্র্যাকশন কত, ইএফ, সেটা থাকে। সো এই ইএফটা আমরা বলি যে স্বাভাবিকভাবে একজন পেশেন্টের মোর দেন 50% থাকা উচিত, কিন্তু যখন হার্ট অ্যাটাক হয় এটা ক্রমাগত কমতে থাকে, আর 35%-এর নিচে যদি থাকে, তাহলে আমরা বলি যে সিভিয়ার কার্ডিয়াক ডিসফাংশন, হার্টের ডিসফাংশনটা অনেক বেশি, সেই পেশেন্টরা সাধারণত হার্ট ফেলিওরে চলে যায়, অর্থাৎ তারা সেই হার্টটা পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয়, যার ফলে তখন পেশেন্টের কষ্ট হয়, হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, শুয়ে বসে থাকলে অনেক সময় লাংসে পানি চলে আসে, শ্বাসকষ্ট হয়, শুয়ে থাকতে পারেন না, উঠে বসে থাকতে হয় রাত্রেবেলা, এই কষ্টগুলো হতে থাকে। এবং ক্রমাগত পেশেন্ট কিন্তু নিউট্রিশনের অভাবও দেখা দেয়, কারণ খাদ্যনালী তো রক্ত সরবরাহ কম হলে প্রয়োজনীয় নিউট্রিশনকে অ্যাবজর্পশন হতে পারবে না, কাজে সব দিক দিয়ে তার অবস্থা খারাপ হয়ে যেতে থাকে। ধন্যবাদ স্যার, কয়েকটি বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে আপনার কাছ থেকে জেনে নিলাম। আমরা আরও আলোচনা করব এই হার্ট নিয়ে, তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি হার্ট নিয়ে, এবং আমাদের আলোচনার বিষয় হৃদরোগ সচেতনতা, প্রতিকার ও প্রতিরোধ। এবং আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন ডক্টর AM শফিক, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ইউনাইটেড হসপিটাল লিমিটেড। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই।
বিরতির আগে আমরা আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে হৃদরোগের কোন ধরনের হৃদরোগ বেশি কমন এবং তার লক্ষণগুলো কী কী এবং কি কি ঝুঁকির ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর থাকলে তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আমরা এবার জেনে নিতে চাই যে আপনি বলছিলেন লক্ষণগুলো বা রোগীরা কীভাবে বুঝতে ইনভেস্টিগেশন কোন ধরনের টেস্ট করে আসলে আপনারা নিশ্চিত হয়ে থাকেন খুব সংক্ষেপে জেনে নেব। আচ্ছা, আমরা যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, যেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ওটা একটা ইসিজি করলেই বোঝা যাবে। ইউজুয়ালি অনেক সময় এটা ইসিজি করে পাওয়া যাবে না। পেশেন্টের সিগনিফিকেন্ট চেস্ট পেইন আছে, যদি ডাক্তার সাহেব বুঝতে পারেন যে তার ব্যথাটা খুব টিপিক্যাল চেস্ট পেইন, সো তখন আমরা একটা টেস্ট করি, সেটা হলো সিরাম ট্রোপোনিন লেভেল। সিরাম ট্রোপোনিন লেভেলটা যদি দেখা যায় বেশি আছে কিন্তু ইসিজি নর্মাল, তাহলে কিন্তু এটা একটা হার্ট অ্যাটাক। তখন এটাকে আমরা বলি নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর হার্ট অ্যাটাকের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইসিজিতে চেঞ্জ আমরা পেয়ে যাই, আইদার এসটি এলিভেশন অথবা এসটি ডিপ্রেশন। সেটা হলে আমরা হার্ট অ্যাটাকের কথা বলেই ফেলি যে হার্ট অ্যাটাক হয়ে গেছে। এসটি এলিভেশন থাকলে এটা কনফার্ম হার্ট অ্যাটাক। অর্থাৎ আমরা একটি ফোন নিয়ে আবার আলোচনায় ফিরে আসছি আপনার কাছে। ধন্যবাদ স্যার। দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি সাইদুজ্জামান শুভ বলছিলাম সাতক্ষীরা থেকে। জি, বলুন। আমার নাম হচ্ছে সাইদুজ্জামান শুভ, আমার বয়স হচ্ছে 40 বছর। জি। তো আমার সমস্যাগুলো হচ্ছে বুকের ভিতরে চেপের মতো ধরে যদি কোনো ভারী কিছু নিতে যাই, বুকের ভিতরে যেন চাপ চাপ সৃষ্টি হয়, এবং আমি যদি কোনো ছাদে উঠতে যাই, আমি একটা সুস্থ মানুষ, তখন আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর আমি যখন আমার মানে মূল এটা কি হার্টের সমস্যার সৃষ্টি হয়েছে, এবং আমি মানে এক কথায় বুঝবো কি যে প্রধান হার্টের সমস্যা কোনটা আমার। তো এটা যদি আমি একটু এক কথায় জানতে পারতাম ডাক্তার সাহেবের কাছ থেকে তাহলে আমার খুব ভালো হতো। জি। দর্শক, আপনার ব্যথাটি যে ব্যথার কথা বলছিলেন সেটি বুকের কোন অংশে হয়, মাঝখানে নাকি ডান দিক, বাঁ দিক বা পিছন দিকে? বুকের মাঝখানে হয়। মাঝখানে হয়। বিশ্রাম নিলে সেটি কমে যাচ্ছে? হ্যাঁ, বিশ্রাম নিলে সেটি কমে যাচ্ছে। আপনার ব্লাড প্রেশার বা ডায়াবেটিস, রক্তের চর্বি বেশি বা ধূমপান এই জাতীয় কোনো অভ্যাস কি রয়েছে, বা পরিবারে খুব অল্প বয়সে হার্টের রোগ? ধূমপানের অভ্যাস নেই। আর ব্লাড প্রেশার যেটা বললেন 120/80, 120/70, এরকমই থাকে। আর হচ্ছে আরেকটা বললাম, আমার রক্তের পরীক্ষাটা করা ছিল। ডায়াবেটিস এবং কোলেস্টেরল? ডায়াবেটিসটা নাই, ডায়াবেটিসটা নরমাল আছে। আচ্ছা স্যার, আপনার কি কোনো কিছু জানবার রয়েছে ওনার কাছ থেকে? আমরা উত্তরে চলে যাই। আপনার ফ্যামিলিতে কোনো কারো কি হার্টের রোগ রয়েছে? আমার ফ্যামিলিতে হার্টের রোগ বলতে কি, আমি তো আসলে ওইভাবে কেউ, সবাই তো সুস্থ, আমি একটু সমস্যার মধ্যে ছিলাম। আচ্ছা আচ্ছা। ইদানিং আপনি খুব বেশি দুশ্চিন্তা করছেন, এরকম কিছু আছে? অথবা এই সমস্যাটা একটু দুশ্চিন্তা তো হচ্ছে রাতে। জি, এই না আপনার এই কষ্টগুলো কতদিন যাবত হচ্ছে? এটা কষ্টগুলো হচ্ছে আপনার প্রায় 2-3 মাস যাবত হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। জি, আমি আপনাকে বলছি যে আপনার যে কষ্টগুলো খানিকটা হার্টের সঙ্গে মিলে যায়। হার্টের কষ্টটা অনেকটা এরকমই হয় যে ভারী কাজ করতে গেলে বুক চেপে আসছে এবং বুকটা ধরে যাচ্ছে এবং বিশ্রাম নিলে কমে যায়। সেটা আমরা এর আগে আপনাকে বলেছি বা আপনাদেরকে বলেছি যে এটা হার্টের সমস্যা হতে পারে। তো আমি পার্সোনালি বলবো যে অনেক সময় এটা যখন আমরা খুব স্ট্রেসে থাকি তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। কারণ এই করোনার সিজনে আমরা খুব একটা স্ট্রেসে পড়ে গেছি। একটা হলো রোগ নিয়ে, করোনা নিয়ে স্ট্রেসে পড়ে গেছি, আর একটা হলো যে আমাদের ইনকাম লেভেল নিয়ে আমরা পড়ে গেছি। কারণ আমাদের ইনকাম অনেকেরই অনেক কমে গিয়েছে, যে কারণে আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে এবং আমাদের বিজনেসে অনেক লস হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রেও আমরা অনেকখানি অ্যাংজাইটিতে পড়ে গিয়েছি, এবং অ্যাংজাইটি নিয়ে যখন কেউ হাঁটেন তখন তার স্বাভাবিকভাবেই বুকটা চেপে আসে, কষ্ট হয়। তারপর আমি বলবো, যেহেতু আপনার বয়স 40 পার হয়ে গিয়েছে, আমার মনে হয় যে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজনীয় ইনভেস্টিগেশন, যেটা আপনি বলছিলেন যে ইনভেস্টিগেশন কী করব, সেই জায়গাটাতে যদি আপনি একটু শুনবেন তাহলে ওই প্রশ্নে আমরা ফিরে যেতে পারি, তাহলে একটু ওই দর্শকের সুবিধা হবে। সো আমরা একটা বলছিলাম যে হার্ট অ্যাটাক হলে আমরা একটা ইসিজি করলে পেয়ে যাব, তারপর আমরা যদি একটা রক্তের পরীক্ষা করি তাহলে হার্ট অ্যাটাককে কনফার্ম করতে পারবো। কিন্তু যে পেশেন্টের এই ধরনের সমস্যা হচ্ছে, হাঁটতে গেলে বুকে ব্যথা করে, থেমে গেলে বুকের ব্যথাটা চলে যাচ্ছে, তখন আমরা কি করব? তখন দেখা যায় তাদের ইসিজি মানে রেস্টিং কন্ডিশন অলওয়েজ নর্মাল। আমরা যদি ইকো করতে দিই, ইকো নর্মাল, কারণ রেস্টিং কন্ডিশন আমরা ইকো করি তখন হার্টের ফাংশন নর্মাল থাকে এবং কোনো ওয়ালের অ্যাবনর্মালিটিস আমরা খুঁজে পাই না, খুব রেয়ারলি পাওয়া যায়। কিন্তু আমরা যদি একটা ইটিটি করি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, অর্থাৎ ট্রেডমিলের উপরে যদি উনি হাঁটেন
এবং ক্রমাগত ট্রেডমিলের গতিটা বাড়ানো হয় এবং সেই সময় যদি ওনার কন্টিনিউয়াস ইসিজি করা হয়, যেটা আমরা ইটিটিতে করে থাকি, তো তখন যদি ইসিজিতে আমরা চেঞ্জ পাই, যখন ওনার কাজের পরিমাণ বেড়ে যায়, লোড বেড়ে যায়, তখন যদি ইসিজিতে চেঞ্জ পেয়ে যাই, তখন আমরা বলি যে তার হার্টের রক্তনালীতে ব্লক থাকতে পারে এবং সিগনিফিক্যান্ট ব্লক। যদি ব্লকটা এখানে আরও একটু আসছে, আমি দর্শকের জন্য বলছি, আপনার বোধ হয় একটা ইটিটি করে দেখা দরকার, ইকো ইটিটি করে দেখা দরকার যে ওখানে ইটিটি পজিটিভ কিনা। যদি পজিটিভ হয় তাহলে আমাদের ধারণা হবে যে ওনার রক্তনালীতে ব্লক থাকতে পারে, নট 100%, কারণ ইটিটিও কিছু ফ্যালাসি আছে, এখানে 30% ক্ষেত্রে ফলস পজিটিভ এবং 30% ক্ষেত্রে ফলস নেগেটিভও হতে পারে। কাজে যাদের সিগনিফিক্যান্ট প্রবলেম আছে তখন ইটিটি করে যদি পজিটিভ পাওয়া যায় ইটস গুড, যদি পজিটিভ না পাওয়া যায়, এই সমস্যার সমাধান যদি তার নাই হয়, তাহলে পরবর্তীতে আমরা অ্যানজিওগ্রামে হেল্প নিতে পারি, অ্যানজিওগ্রাম করে দেখা যেতে পারে। সো দিস ইজ দ্য টুলস যে হাউ উই উইল ডায়াগনোজ, পেশেন্টদেরকে আমরা কীভাবে ডায়াগনোসিস করছি। সো আর এই ইটিটি করবার মানে হলেই আমরা বলছিলাম যেটা, যে ইটিটি করলাম এবং নেগেটিভ পেলাম, তাহলে কি রক্তনালীতে ব্লক নাই? অনেক সময় আমরা ডাক্তাররা ভুলে বলে ফেলি না আপনার কিছু নেই। অনেক সময় আমাদের কাছে অনেক পেশেন্টে চলে আসে যে ইটিটি করা হয়েছে, ওনার কোনো সমস্যা নেই, ওনার হার্টের রক্তনালীতে কোনো ব্লক নেই, সুতরাং উনি সুস্থ আছেন, যদিও ওনার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, উনি স্মোকিং আরও বাড়িয়ে দিয়েছেন, কারণ ইটিটি নর্মাল। এখানে জেনে রাখা দরকার যে হার্ট অ্যাটাক কাদের হয়, কখন হয়। দেখা যাবে যে মোর দ্যান 85% পেশেন্ট হার্ট অ্যাটাক হয় যাদের কখনোই হাঁটতে গেলে বুকে ব্যথা হয় না। অর্থাৎ এই 85% পেশেন্টের রক্তনালীতে ব্লক যেটা, সেটা 70%-এর নিচে ছিল, রাইট। এখন 70%-এর নিচে যদি ব্লক থাকে তাহলে ইটিতে নেগেটিভ হবে, কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। কারণ রক্তনালীতে যে ব্লকগুলো থাকে, ব্লকগুলো বলি আমরা যে প্ল্যাক, এই প্ল্যাকগুলো তৈরি হয় চর্বি জমে, রক্তনালীর ভেতরে চর্বি জমে এই প্ল্যাকগুলো তৈরি হয়। সো এটা রক্ত চলাচলে বাধা দেয়, কিন্তু 70%-এর উপরে যখন বাধা দেবে তখন ওই পোর্শন হার্টের প্রয়োজনীয় রক্ত সঞ্চালন পাবে না, বিধায় পরিশ্রমের সময় তার কষ্ট হচ্ছে, রাইট। কিন্তু এই ব্লকগুলো যদি চিরে যায় তখন এখানে যে প্রবাহমান যে প্লাটলেট আছে, অনুচক্রিকা, সেগুলো জমে 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 এখানে একটা থ্রম্বাস তৈরি করে, ক্লট তৈরি করে, যেটা হঠাৎ করে রক্তনালীকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, তখনই হার্ট অ্যাটাকটা হয়। আমাদের ভাষা আমরা বলি এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কাজে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মানে ইটিটি নর্মাল, আপনার কোনো সমস্যা নাই, নেভার এভাবে ভাবার সুযোগ নেই এবং এই পরীক্ষাগুলোর সীমাবদ্ধতা রয়েছে। 30% কেসে নেগেটিভ হতে পারে। আমরা আরেকটি ফোন নিয়ে আলোচনায় ফিরে আসছি। দর্শক, সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ জি, হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আমি গাজীপুর থেকে বলছি, সানাউল হক। জি বলুন। মানে আমি কিছুদিন আগে ইকো ইসিজি করাইছিলাম, ডাক্তারে বলছে যে হার্টের পর্দা নাকি মোটা হয়ে গেছে, আর আমার প্রেশার থাকে বেশি। এখন ওষুধ দিয়েছিল নেভিকার 2.5 আর উলনিজেস 20, বলছে যে প্রেশারটা নর্মালে আসলে আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু প্রেশার তো নর্মালে আসতেছে না, এখন কি করা যায়? জি ধন্যবাদ। দর্শক সাথেই থাকুন, আমরা উত্তর নিচ্ছি। অত্যন্ত সংক্ষেপে উত্তরটি নিব স্যার, আমাদের সময়ে আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আচ্ছা, সবচেয়ে বড় কথা যে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, এর কোনো বিকল্প নেই, কারণ আপনার হার্টের মাসল মোটা হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলি হাইপারটেনসিভ হার্ট ডিজিজ। তো এই ক্ষেত্রে হাইপার টেনশনটাকে খুব ভালো কন্ট্রোল করতে হবে, আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করবার জন্য যে ডায়েটারি মডিফিকেশনের কথা ডাক্তার সাহেব বলে দেবেন, ওজন কমাবার কথা, রেগুলার হাঁটার কথা, সেগুলো যদি সব কিছু ঠিকঠাক করেন, লবণ একেবারেই অ্যাডেড কোনো লবণ মানে অতিরিক্ত লবণ খাবেন না, সব কিছু মেনে চলে ব্লাড প্রেশার কন্ট্রোল করা সম্ভব। আর এরপরেও যদি কন্ট্রোল না হয় তাহলে ডাক্তার সাহেবের কাছে যেই আপনাকে পরিপূর্ণ চিকিৎসা নিতে হবে, কারণ ওষুধ আরও বাড়াবার সুযোগ রয়েছে। আপনি যে 2টা ওষুধ খাচ্ছেন, এরপরেও আরও ওষুধ দেওয়ার সুযোগ রয়েছে, সেগুলো দিয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, এর কোনো বিকল্প নেই। তবে শেষ কথা, কন্ট্রোলে আনতেই হবে, আনতেই হবে, কারণ আমরা বলি যে হোয়াট এভার দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ মেডিসিন, মানে ব্লাড প্রেশারের সাথে কম্প্রোমাইজ করা যাবে না, ব্লাড প্রেশার শুড বি কন্ট্রোল। ধন্যবাদ স্যার। আমরা আমাদের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। শুধু 10 সেকেন্ডে জেনে নিব যে আপনারা সবসময় বলে থাকেন হার্ট অ্যাটাক হলে, এরকম লক্ষণ হলে খুব দ্রুতভাবে চিকিৎসকের কাছে বা হাসপাতালে চলে যেতে হবে, কেন বলেন? খুব সংক্ষেপে উত্তর নিব, আমার হাতে একেবারেই সময়। আচ্ছা, ধন্যবাদ। আমরা যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে যায় সেটা আমরা অলরেডি বলে ফেলেছি যে রক্ত জমাট বেঁধে হঠাৎ একটা রক্তনালী পরিপূর্ণ বন্ধ হয়ে যায়। এখন আমাদের টার্গেট হলো এই রক্ত জমাটটাকে বের করে দেওয়া। তো এখন ওয়ার্ল্ডে 1 নম্বর চিকিৎসা হচ্ছে
সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওগ্রাম করে এই রক্তনালীটাকে পরিষ্কার করে এখানে একটা রিং লাগিয়ে দেওয়া, স্টেন্ট লাগিয়ে দেওয়া, এটি হচ্ছে পরিপূর্ণ চিকিৎসা। তো এইটাই একমাত্র চিকিৎসা সমগ্র ওয়ার্ল্ডে। আমাদের দেশে আমরা এটাকে ব্লক ব্লাস্টার বা রক্ত গালিয়ে দেওয়ার জন্য স্ট্রেপ্টোকাইনেস বা মেটালাইজ ইনজেকশন দিয়ে এটাকে গালিয়ে দিই, সেটা একটা চিকিৎসা। তবে এক্ষেত্রে সময়ের বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ? রাইট, ভালো কথা বলছেন। যদি 3 ঘন্টার মধ্যে আমরা এই কাজটা করতে পারি তাহলে ভার্চুয়ালি হার্টের ফাংশন মোটেই কমে যাবে না। আর 6 ঘন্টার মধ্যে যদি আমরা এটা করতে পারি তাহলে মোটামুটি হার্টের ফাংশন ভালো থাকবে। আর 12 ঘন্টার মধ্যে করতে পারলেও হার্টের ফাংশন কিছুটা ভালো থাকবে। আর যদি 12 ঘন্টার পরে আমরা এই পেশেন্টদেরকে পাই তাহলে দেখা যাবে যে হার্টের মাসল পরিপূর্ণই ড্যামেজ হয়ে গিয়েছে, কাজে সেক্ষেত্রে আর বেশি কিছু করবার থাকে না। ধন্যবাদ স্যার, সময় স্বল্পতার জন্য আজ এখানেই শেষ করতে হচ্ছে। আপনি অত্যন্ত সংক্ষেপে আমাদের কাছে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, সেজন্য আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ এবং এসএটিভির সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আলোচনা শুনলেন হার্ট নিয়ে। সবার শেষে যে কথাটি আমি পুনরায় বলে আবার শেষ করতে চাই, হার্ট অ্যাটাক হলে আমাদের সবার চেষ্টা থাকতে হবে, যদি আমাদের লক্ষণগুলো হার্ট অ্যাটাকের সাথে মিলে যায় 3 ঘন্টার ভিতরে হাসপাতালে পৌঁছে যেতে হবে। আশা করি বাকি আলোচনাগুলো থেকেও আপনাদের বেশ কিছু ধারণা, হয়তো সঠিক ধারণার তৈরি হয়েছে। সেই আশায় আজ এখানে শেষ করছি। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।